বিএনপি প্রতিবাদ করছে না, একজন মানুষ কেন কথা বলছে না, কেন বারবার এনসিপি কে কথা বলতে হবে? এনসিপি তো কথা বলবে, এনসিপির কথা বলা এটা তাদের তাদের বক্তব্যগুলো যদি এখন আমরা রিপিট করি, যখন নাহিদ হাসনাত তখন বলেছিল ইন্ডিয়ার বাংলাদেশ নাকি ইন্ডিয়ার এর দ্বারা, ইন্ডিয়ার কিন্তু গত 3 দিন আগে বাংলাদেশ সরকারের সাথে সে সাক্ষাৎ করেছে। যখন এই যে এর কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এই বাংলাদেশ নাকি ইন্ডিয়ার এর মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং চলছে, যখন আপনাদের এখন এমপি মন্ত্রী হওয়ার পরে আপনার নাহিদ হাসনাতরা এই আসার পরে তাদের বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়া আসে নাই এবং তাদের বক্তব্য কিন্তু আমরা এখনো শুনি নাই। তাহলে এই যে আসার পরে আপনাদের নীরবতায় এটাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, আপনারাও ইন্ডিয়ার এর সাপোর্টে এখনো আপনারা রাজনীতি করতেছেন, এই বিষয়ে আপনি কি বলছিলেন যে ভবিষ্যতে যদি কোন সরকার আবার ফেসিস্ট হয়ে উঠতে চায়, সেই ক্ষেত্রে এনসিপির ভূমিকা কি? অবশ্যই সেই ক্ষেত্রে এনসিপি সেই ফেসিস্টদের বিরুদ্ধে ভূমিকা নেবে এবং আবারও বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই নব্য ফেসিস্টদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। এমডি উসমান গনির সাথে আমি আবার কথা বলবো এবং আরেকটি প্রশ্ন নিয়ে আমি কথা বলবো এবং উত্তরটা জানতে চাইব। যখন গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, আমার দেখা, আমি বিশেষ করে সুনামগঞ্জের কথা বলবো, যখন এই অভ্যুত্থানটা শুরু হয়েছিল তখন কিন্তু আমি এমডি উসমান গনি সহ তাদের যে সহপাঠী এবং তাদের যে সহকর্মীরা ছিল, আমি কিন্তু এই এমডি উসমান গনিকে আমি সব সময় সরব দেখেছি এই গণ অভ্যুত্থানের সময়ে। এবং যে কথিত যে রাজনৈতিক দলটা দেশ থেকে পালাইছে, শেখ হাসিনা স্বৈরাচার সরকার দেশ পালাইছে, তখন কিন্তু এই এমডি উসমান গনি সহ তাদের সহপাঠী কিন্তু আমি সর্বক্ষণিক মানে দেখেছি, সকাল থেকে রাত পর্যন্ত অনবরত আমি দেখেছি। এখন আমি এই অতীত এবং বর্তমানে যদি আমি রাজনৈতিক প্রেক্ষাপটে আমি নিয়ে সংযুক্ত করি, তখন আগের এমডি উসমান গনি আর বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, কিন্তু এই উসমান গনিকে আমি এইরকম সব দেখি নাই। এই যে আপনার আগের যে উত্থানটা ছিল আর এখন বর্তমানে যে আপনার নিউট্রাল এবং বর্তমান যে পর্যায়ে আছেন, এদের মধ্যে আসলে মানে আমার কাছে ফটকা লাগে, আপনি এখন এত নিউট্রাল কেন, বা আপনারা রাজনৈতিক প্রেক্ষাপটটা কেন এত আপনার সবর আছে? আচ্ছা দেখেন, রাজনীতি একটা কথা বলে যে আসলে শেষ রাজনীতি শেষ বলে কিছু নেই। এখন দেখেন যে আপনি যে সময়টার কথা বলতেছেন, বিশেষ করে জুলাই আগস্টের সময় কিংবা তার পরবর্তী সময়গুলোতে দেখেন, যখন 5ই আগস্ট গঠিত হলো, 5ই আগস্ট 2টার পর থেকেই এই দেশ থেকে যখন সরকার চলে যাওয়ার পরে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে এই দেশের দায়িত্বে কেউ ছিল না। আপনি জানেন যে 5ই আগস্ট থেকে একেবারে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের যে এই মধ্যবর্তীকালীন সময়, এই সময়তে কেউ দায়িত্বে ছিল না। পুলিশ প্রশাসন কেউ দায়িত্বে ছিল না। অর্থাৎ বাংলাদেশের জনগণের নিরাপত্তাটা তার নিজেকেই দিতে হয়েছে। সেই জায়গায় আমার মনে হয়েছে এবং আমার সহপাঠী যারা আছে, আমরা বারবার এই জিনিসটা অনুধাবন করেছি যে এই ক্লান্তিরত্ন সময়ে মানুষের পাশে একেবারে সশরীরে বেশি উপস্থিত থাকতে হবে। দেখেন 6ই আগস্টের যে দিনটা আমার মনে হয় 6ই আগস্টের সন্ধ্যার সময় যে একটা গুজব রটছিল যে সংখ্যালঘুদের মন্দিরে হামলা হতে পারে, এরকম একটা পরিস্থিতি ছিল। তখন আমরা একেবারে গাড়ি নিয়ে সন্ধ্যা থেকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত বিভিন্ন মন্দির পরিদর্শন করেছি এবং গিয়েছি। ইউনূস সরকারের আমলে তখন না, ইউনূস সরকার তখন আসে নাই। 6ই আগস্টে যখন সময়টাতে সরকার ছিল না, মানে কেউ দায়িত্বে ছিল না, মন্দিরে গিয়ে একজন দুইজনকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করেছি। পাশাপাশি আমাদের নাম্বারগুলো দিয়ে এসেছি, যে কোনো ধরনের পরিস্থিতি হোক আপনারা আমাদেরকে কল করবেন বা জানাবেন, আমরা যথারীতি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো এই জায়গাগুলো ছিল একটা চ্যালেঞ্জের বিষয়, সাধারণ মানুষের নিরাপত্তা, পাশাপাশি যারা অপরাধ প্রবল, যারা দখলদারিত্ব করতে চায়, এই দখলবাজরা তখন এদের উত্থান ঘটেছিল, প্রচুর উত্থান ঘটেছিল। যেহেতু প্রশাসন ছিল না, পুলিশ তাদের দায়িত্ব পালন করতে পারতেছিল না, তাদের একটা ভয় ছিল, ভয়ের জায়গাটা সেই জায়গায় যে আওয়ামী লীগ তাদেরকে দলীয়করণ করে ফেলেছিল, যে জায়গায় পুলিশ একটা মারাত্মক ভুল করেছে, যে জনগণের উপর গুলি চালানো। সেই জায়গা থেকে তাদের ফাংশনালি কাজ করাটা একেবারে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গায় আমরা অ্যাক্টিভ থেকেছি এবং চেষ্টা করেছি যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশি অ্যাক্টিভ থেকেছিলাম। তারপর অন্তর্বর্তীকালীন সরকার হলো, সরকার হওয়ার পরে তো একটা
স্পেসিফিক দায়িত্ব আছে, যে ওনার উপরে এই দায়িত্ব, ওনার উপরে সেই দায়িত্ব। সেই সময়গুলোতে আমি এবং আমার টিম, বিশেষ করে যারা আহত হয়েছিল এই অভ্যুত্থানে, সেই আহতদেরকে নিয়ে আমরা একটু বেশি কাজ করেছিলাম। তো ধীরে ধীরে আহতরাও কিছুটা সুস্থ হয়ে এসেছে। আমরা বিগত কয়েকদিন আগেও হচ্ছে বিদেশ থেকে একজন আমাদের আহত, তাকে চিকিৎসা করে নিয়ে আসতে পেরেছি। তো সেই জায়গা থেকে আহতরা আস্তে আস্তে সুস্থ হয়ে এসেছে। আমরা আমাদের দায়িত্বটা মনে হয়েছে যে কিছুটা নিউট্রালাইজ হয়েছে। তারপর নির্বাচন আসলো। নির্বাচনে আমরা রাজনৈতিক জায়গা থেকে আমরা ১১ দলীয় ঐক্যের সাথে ঐক্যবদ্ধভাবে ফাইট করেছি, চেষ্টা করেছি। আবার নির্বাচনে একটা ইঞ্জিনিয়ারিং ছিল, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যাই হোক একটা সরকার আসছে, বিএনপি সরকার আসছে। আসার পরে মানুষের এবং আমাদেরও একটা, আমার ব্যক্তিগতভাবে একটা ভরসা বা প্রত্যাশার জায়গা আছে। যেহেতু এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তিনি জিয়াউর রহমানের একেবারে সন্তান, যিনি আহ খালেদা জিয়ার সন্তান, তার উপরে অবশ্যই একটা প্রত্যাশা। আমারও ব্যক্তিগত জায়গা থেকে আমি ফিল করি যে উনি, যেহেতু উনার বাবা, উনার মা রাষ্ট্র পরিচালনা করে গেছেন, উনি রাষ্ট্র সুন্দর করে পরিচালনা করতে পারবেন। সেই জায়গায় আমাদের আমরা নির্বাচন পরবর্তীতে আমি এবং আমার টিম কিছুটা নিউট্রালাইজ সময়গুলো পার করেছি এবং অবজারভেশনে রেখেছি যে এই সরকার কি করছে বা আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করতে পারবে কিনা। কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্তের বিষয় এইটাই যে নির্বাচন হওয়ার পরে তারা যখন শপথ গ্রহণ করলো, শপথ গ্রহণের পরের দিনই হচ্ছে সালাউদ্দিন সাহেবকে প্রশ্ন করে বলে দিল যে আমরা এই যে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে এমপি হওয়ার জন্য, তবে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য না বা সংবিধান সংস্কারের জন্য নয়। এই বক্তব্যগুলো আমাদেরকে আসলে অনেকটা হতাশ করেছে। সেই জায়গা থেকে এখন বর্তমান প্রেক্ষাপটটা যদি আমরা আমার দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে হচ্ছে আমরা যে নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশের কথা চিন্তা করেছিলাম, যে প্রত্যাশা জনাব তারেক রহমানের উপর ছিল, সেটা আস্তে আস্তে মনে হচ্ছে যে হয়তোবা অতটুকু পূরণ করতে পারবে না, অনেকটা ব্যর্থতার দিকেই ধাবিত হবে। এনডি উসমান গনি না, দেখেন আমাদের নেতাকর্মীরা বারবার যেমন হাসনাত ভাই বারবার কথা বলেন যে ইন্ডিয়ার যে আধিপত্য বাংলাদেশের উপর, ইন্ডিয়া সেই ৭১-এর পর থেকে এই দেশের উপর একটা আধিপত্য বিরাজ করে আসছে। আমরা বারবার আমাদের আদর্শিক জায়গা থেকে ইন্ডিয়ার বিরোধিতা করেছি, কারণ তারা তাদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং তাদের স্বার্থে তারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে এবং তাদের স্বার্থে তারা বিএনপিকেও ব্যবহার করতে চাচ্ছে। এখন যে রর কথাটা আপনি বললেন, সেটা এখন দেখেন কারা দায়িত্বে আছে, এই দেশকে কে পরিচালনা করছে। আমরা যার উপর আহ অত্যন্ত বেশি প্রত্যাশা করেছিলাম, সেই তারেক রহমান পরিচালনা করছে। তাহলে এখন যদি তাদের যে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে এই দেশের দায়িত্বে যারা আছে, এই দেশের সরকার যে পরিচালনা করছে, তাদের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন সম্ভব। আপনি নিশ্চয়ই আমাদের এনসিপির মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব নয়। আসলে উসমান গনি আমি কিন্তু সেই প্রশ্নটা করিনি। আমি বলছি আপনার নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত হওয়ার আগে যে বক্তব্যগুলো আপনাদের নাহিদ হাসান ছিল, নাহিদ হাসানের যে বক্তব্য হয়েছিল, তারা এমনও বলেছে আপনার হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্ব যদি আপনার পড়েছিল, সে বলেছিল ইন্ডিয়ার কয়েকটি রাজ্য তারা গিয়ে দখল করবে। যখন তখন যখন বাংলাদেশে আসলো, তখন তাদের বক্তব্য রাখি। আমরা তো এখন তাদের কোন বক্তব্য দেশে আসার পরে পাই নাই। মানে এটাই আপনার সাধারণ মানুষ এবং আমাদের প্রশ্ন হচ্ছে, তারা নাকি এখন রর সাথে জড়িত হয়ে দেশকে এবং তারা টাকার মধ্যে আপনার লিপ্ত হচ্ছে। সেটা আমার কথা না, সেটা হচ্ছে আপনার এই সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়ার বক্তব্যগুলো আমরা বলছি এখন। আচ্ছা দেখেন, এই এনসিপি যেটা বললেন, নির্বাচনের পরে সবচেয়ে বেশি ইন্ডিয়া সম্পর্কে সরব বা কথা বলেছে কারা কথা বলেছে? বিএনপি কোনো কথা বলেছেন ইন্ডিয়াকে নিয়ে? কথা বলে নাই। আমাদের দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি প্রতিটা সীমান্তে ঘুরে ঘুরে ইন্ডিয়ার যে সীমান্ত হত্যা, এই সীমান্ত হত্যার প্রতিবাদ করেছেন এবং সীমান্ত হত্যা কেন হচ্ছে, এটা জবাবদিহিতা কেন চাচ্ছে না বাংলাদেশের সরকার, এটা বারবার উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন। এখন সাম্প্রতিক সময়ে যেটা এসেছে, সেখানে আপনি বলছেন যে এনসিপির তার বক্তব্য এখনো কেন সোশ্যাল মিডিয়ায় আসছে না।
আপনি এই জিনিসটা কি একবার প্রশ্ন করেন না যে এনসিপির ৭ জন সংসদ সদস্য, হ্যাঁ? সরকারে আছেন, তারা সিংহভাগ সরকারের প্রতিনিধিত্ব আছে। তাহলে তাদের কেন একজনের মুখ থেকে ইন্ডিয়া বিরোধী কোনো প্রশ্ন আসছে না? তাহলে ইন্ডিয়ার রোড কাছে মানে কারা মাথা নত করছে? ইন্ডিয়ার আধিপত্য কারা এখন বাংলাদেশের উপর এই যে আধিপত্য এটাকে মেনে নিচ্ছে, কারা মেনে নিচ্ছে বলে আপনার মনে হয়? অবশ্যই এখন রাষ্ট্র যে পরিচালনা করছে তারা এই ইন্ডিয়ার আধিপত্য মেনে নিচ্ছে। আপনি শত বলল যে এনসিপি যে বক্তব্য কেন সোশ্যাল মিডিয়ায় আসছে না? আসছে না, আজকে আসছে না, কালকে আসবে। আসতে তো পারে এই সম্পর্কে। কিন্তু এই প্রশ্নটা কেন এখন হচ্ছে সরকার দলকে আপনারা করছেন না? সাধারণ মানুষ কেন করছে না? ক্ষমতাকে প্রশ্ন করতে হবে যে ইন্ডিয়ার রোরা যখন বাংলাদেশে এসে আবার বাংলাদেশের মানুষের উপর আধিপত্য বিরাজ করতে চাচ্ছে, তখন কেন জিয়াউর রহমান নৈতিক দায়িত্ব, কিন্তু যারা জাতীয়তাবাদীর কথা বলে তারা কেন একটা শব্দ ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে চায় না? তারা কি ইন্ডিয়ার কাছে বর্গা দিয়ে তারপরে বাংলাদেশ পরিচালনা করতে চায়, যেটা আওয়ামী লীগ সরকার করেছে, যেটা বঙ্গবন্ধু করেছে? বঙ্গবন্ধু এই বাংলাদেশের হচ্ছে যে স্বৈর শাসন, এই স্বৈর শাসনের জনক, এবং শেখ হাসিনা হচ্ছে সেই স্বৈর শাসকের রূপকার। একই রূপকারের ইজারা যদি এখন তারেক রহমান দিতে চায়, তাহলে তারেক রহমানের উদূর ভবিষ্যৎ অবশ্যই অন্ধকারের দিকে যাবে। এনডি ওসমান গনি আপনি একথাই বুঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে, ওরা যেরকম ইন্ডিয়ার সাথে সাপোর্টিং করে দেশ চালাচ্ছিল, আপনি এই কথা বলতে চাচ্ছেন বর্তমান যে জাতীয়বাদী দল ওনারও সেম আওয়ামী লীগের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। এখানে তো মানে আপনার প্রশ্নে এবং আপনার কথা প্রতিমান হচ্ছে, তাই তো? এখন আমি যে কথাটা আমি বলতেছি যে আওয়ামী লীগ ভারতের লালিত পালিত একটা সন্ত্রাসী সংগঠন। এখন একই প্রক্রিয়ায় জাতীয়তাবাদী দল যদি ভারতের দ্বারা লালিত পালিত হতে চায়, তারাও সেই স্বৈর শাসকের এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশে, তখন বাংলাদেশের মানুষ অবশ্যই তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করবে। এবং সেই গণমানুষের পক্ষে এনসিপি বারবার ছিল এবং বারবার থাকবে, এবং এনসিপির এটাই নীতি, এটাই এনসিপির আদর্শ। সম্মানিত দর্শক, আমি বর্তমানে যে কয়েকটি সংগঠন আপনাদের আছে বা বর্তমানে যে প্রশাসন, আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া দেখতে পাই, বিএনপির যে রাজনৈতিক লোকগুলো আছে ওরা নাকি প্রায় সময় গিয়ে আপনার প্রশাসনের টেবিলে থাবা দিয়ে বলে আমি এই দল করি সেই দল করি, অর্থাৎ প্রশাসন তাদের কথা বলে। এবং আমি একটু যুক্ত করতে চাই, আপনার এনসিপি এবং ছাত্র শক্তি আপনারা তো যখন বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন, তখন বর্তমান প্রশাসন আপনাদেরকে কতটুকু গুরুত্ব দেয় এবং বিএনপিকে কতটুকু গুরুত্ব দেয়, এ বিষয়ে যদি এই দর্শকদের বলতে। আচ্ছা, বিএনপিটা হচ্ছে কি, বিএনপি অবশ্যই কিং পার্টি। আপনি জানেন বিএনপির জন্মলগ্নটা হচ্ছে তারা যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে বিএনপি গঠন করা হয়েছে। আমাদের এনসিপি তো ক্ষমতায় থেকে এনসিপি গঠন করছি না, আমরা এখন হচ্ছে পুরাই বিরোধী দলে, এবং যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সরকারে বিভিন্ন দলের স্টেক ছিল, এবং সেই সরকারের বাহিরে থেকেই এনসিপি গঠিত। অর্থাৎ এনসিপির জন্মলগ্নটাই হচ্ছে নানান প্রতিবন্ধকতা এবং নানান বিপ্লব সংগ্রামের মধ্য দিয়ে। আমরা সংগ্রাম এবং বিপ্লবকে পছন্দ করি, এবং এর মধ্য দিয়েই হচ্ছে আমাদের বিকাশ লাভ করা, যে কথাটা বলছিলেন। আর আপনি যে জায়গায় প্রশ্ন রাখছেন যে বিএনপি প্রশাসনে গেলে যতটুকু গুরুত্ব দেয় এনসিপি প্রশাসনে গেলে ততটুকু গুরুত্ব দেয় কি না, সে জায়গায় দেখেন আমরা বিশ্বাস করি স্বাধীনতায়। প্রশাসন প্রশাসনিক কাজ চালাবে স্বাধীনভাবে, রাষ্ট্র পরিচালনা করবে সরকার, রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করা হয়েছে। সরকার যদি রাষ্ট্রকে তার দলীয়করণ করতে চায়, তাহলে এটা আসলে ফলশ্রুত ভালো কোনো কিছু আসে না। ফাংশনাল বাংলাদেশ কখনো বিনির্মাণ করা যাবে না। এখন আসুন যে বিএনপি তারা প্রশাসনের লোকের যে কাজ বা প্রশাসনের যে কাজ, সেই কাজে যদি হস্তক্ষেপ করে আপনার ভাষ্য অনুযায়ী, সেটা আসলে আমি অ্যাকসেপ্ট করি না। এবং আমরা এনসিপির জায়গা থেকে আমরা কখনো কোন প্রশাসনের কর্মকর্তা, এবং আজকে এখান থেকে বলতে চাই যে সুনামগঞ্জের
ডিসি, এসপি, ইউনো, ওসি, এমনকি কোন Excellent. এসআই, কোন ব্যক্তি বলতে পারবে না যে আমাদের এনসিপির কোন পার্সন গিয়ে তার টেবিলের উপর থাপা দিয়ে বা তার যে কাজ সেই কাজে ব্যাঘাত ঘটিয়েছে এবং তার উপর কোনো সময় যে বল প্রয়োগ করেছে। আমরা বিশ্বাস করি যে প্রশাসন তার কাজটা তার নীতিগত ভাবেই করবে। আমরা যে জায়গাটা বিশ্বাস করি, তবে যে ফাংশনাল একটা রাষ্ট্র বিনির্মাণ করা যাবে। এখন বিএনপি আপনার ভাষ্য অনুযায়ী তারা প্রশাসনকে গিয়ে যখন জোর জবরদস্তি করে, প্রশাসনের যে কর্মকর্তা যে ইউনো বা একজন সামান্য অফিসার, সে তার কাজ এবং সে তার চাকরি বাঁচানোর জন্য বাধ্য হয়ে এই যে যে হচ্ছে জোর জবরদস্তি করে তার উপর, তার যে অনৈতিক দাবি সে অনৈতিক দাবি সে বাস্তবায়ন করতে বাধ্য হয়, তাকে বাধ্য করা হয়। কিন্তু আমাদের নীতি এবং আমাদের এনসিপির আদর্শিক জায়গায় এটা না যে আমি প্রশাসনের কোন লোককে বা প্রশাসনকে তার স্বাধীন কাজে হস্তক্ষেপ করব। আমরা বিশ্বাস করি যে প্রশাসন বিচার ব্যবস্থা এবং সম্পূর্ণ কিছু স্বাধীনভাবে কাজ করবে। যেমন আপনার গণমাধ্যম আমার আমরা কি করছি সেটা প্রকাশ করতে পারেন। আমি যদি কোথাও দুর্নীতি করি, আমার কোনো নেতাকর্মী যদি কোথাও কোনো অনৈতিক কাজ করে থাকে, সেটা আপনি স্বাধীনভাবে প্রকাশ করবেন এবং সেইখানে আমরা কখনো আগে পরে এবং ভবিষ্যতে কখনোই হচ্ছে হস্তক্ষেপ করব না। এই হস্তক্ষেপ করব না বলেই হচ্ছে স্বাধীনতা। এখন দেখেন যারা এই প্রশাসনে অথবা সংবাদ মাধ্যমে তাদের আধিপত্য বিরাজ করতে চায় এবং হস্তক্ষেপ করে, এটা আপনি ধরে রাখেন যে উদূর স্বৈরতন্ত্রের এটা একটা নমুনা। প্রশাসনের মধ্যে যদি হস্তক্ষেপ করা যায়, যে প্রশাসনের যে কাজটা সে হচ্ছে স্বাধীনভাবে করতে পারলো না, সে বাধ্য হয়েই সে অপরাধমূলক কাজটা করবে। এবং এই ধারাটা যদি চলতে থাকে ধীরে ধীরে, তাহলে এই এই যে এখন বর্তমানে যে তারেক রহমানের সরকার, সেই সরকার এই বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবে বাংলাদেশের মানুষের সামনে এবং হচ্ছে বিশ্বের সামনে। সম্মানিত দর্শক, এখন সময়ে রাতের অন্ধকার এবং দিনই ছিল অন্ধকার, তখন অভ্যুত্থানের সময় আপনারা এবং আপনি সহ আপনার সহপাঠীরা তখন এই প্রশাসনের কতটুকু নিপীড়নে ছিলেন এবং কতটুকু হামলা মামলা বয়েছিলেন তখন সময় আন্দোলনের আন্দোলন দেখেন 5ই আগস্টের আগে আমরা যখন আন্দোলন সংগ্রামগুলো করতাম, তখন হচ্ছে আমাদের একটা ভয়ভীতি তো ছিলই যে ধরে নিয়ে যাওয়া, অর্থাৎ রাজবন্দী যেটাকে বলা হয়। আপনি হয়তো বা আজকে আপনার মাধ্যমে আমি একটু জানিয়ে দিতে চাই যে এই অভ্যুত্থানে আমাদের হচ্ছে 22 জন রাজবন্দী হয়েছিল এবং এদেরকে হচ্ছে 6ই আগস্ট ওনাদের সবাইকে আমরা হচ্ছে মুক্ত করতে পেরেছিলাম। তো দেখেন সেই সময়গুলোতে আমাদের জন্য খুবই চ্যালেঞ্জের একটা বিষয় ছিল যে আমরা আন্দোলন সংগ্রাম করছি, আমাদেরকে যে আওয়ামী লীগের লোকেরা আছে বা ছাত্রলীগের সন্ত্রাসীরা আছে, তারা যেকোনো জায়গায় পেলে তারা আক্রমণ করতে পারে। ঠিক একইভাবে আওয়ামী লীগ তখনকার প্রশাসনকে তার দলীয়করণ করে নিয়েছিল। তখনকার জনগণ বেশিরভাগ সময় হচ্ছে পুলিশকে বলতো পুলিশ লীগ। তো সেই পুলিশ লীগেরও একটা ভয় আমাদের মধ্যে ছিল যে ধরে কখন না জানি নিয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে একটু বেশি আতঙ্কে ছিলাম এই কারণে যে আমাদের যে সামনের সারির বেশ কয়েকজন আছি, এদেরকে যদি আসলে ধরে নিয়ে যায়, আন্দোলনটা এই পর্যন্ত এখানেই হচ্ছে ফুল স্টপ হয়ে যাবে। এই জায়গায় একটু ভয় ছিল। আবার একটু এই জায়গাটা একটু ভালো লাগতো যে আমার পরিবার থেকে প্রায় সময় বলতো যে আর কত আন্দোলন হচ্ছে, কারে কখন কোন দিকে মারে, দেশের অবস্থা খুব খারাপ, বাড়িতে চলে আসো। তখন এই পুরা বাংলাদেশটাকে আমার মনে হতো যে একটা উন্মুক্ত জেলখানা। এইখান থেকে এই উন্মুক্ত জেলখানা থেকে জেলখানায় হয়তো বা একটু রিল্যাক্স। কেন? যে এখানে একেবারে অনিরাপদ। কখন কে যে পিছন থেকে এসে আক্রমণ করে, নাকি তা আবার হচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে, কি একটা মানে খুব নিরাপত্তাহীনতায় ছিলাম। মনে তখনকার এই অনুভূতি, আমি অনুভূতিটা বলতেছি যে তখনকার অনুভূতিটা হতো যে এই উন্মুক্ত জায়গা থেকে আমার মনে হয় জেলখানার মধ্যেই হয়তো, এখানে তো একটা যে পুলিশের হেফাজতে আছে, চতুর্দিকে যে কেউ অ্যাটাক করতে পারে, এই সন্দিহানটা কাজ করে না। তো এটা আমার একটা অনুভূতি কাজ করতো আরকি।